সবাইকে স্বাগত জানাই চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডা টরন্টো থেকে। 51তম G7 সম্মেলন অনুষ্ঠিত হলো কানাডায়। বিশ্বের মোট জিডিপির 44% নিয়ন্ত্রণ করে এমন 7টি দেশের নেতারা জড়ো হন রকি পর্বতমালায়। সম্মেলন শেষ হবার আগেই ডোনাল্ড ট্রাম্প বিদায় নিলেও বেশ কিছু বিষয় হয় আলোচনা, দেয়া হয় নানা বিবৃতি। এবছর কানাডায় বসে 51তম G7 শীর্ষ সম্মেলন, যেখানে বিশ্বের 7টি বৃহৎ অর্থনৈতিক শক্তির নেতারা একত্রিত হয়ে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যের সংকট সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়। এই সম্মেলনে সব চোখ ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমন এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে অন্যান্য অঙ্গীকার ও চ্যালেঞ্জগুলোও ছিল চর্চার কেন্দ্রবিন্দু। তবে সবাইকে অবাক করে সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কিন্তু ঠিক কী কারণে সম্মেলন শেষ না করে যুক্তরাষ্ট্র ফিরে গেলেন তা স্পষ্ট নয়। ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন তিনি। তবে তার ফিরে যাওয়ার সাথে ইরান ইসরায়েল উত্তেজনা প্রভাবক হিসেবে কাজ করছে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা। এই সম্মেলনে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে ছিল মধ্যপ্রাচ্য উত্তেজনা। সেখানে চলমান ইরান ইসরায়েল সংঘাত এবং ইসরায়েল ফিলিস্তিন সংকটকে ঘিরে নেতাদের মধ্যে নানা মতবিরোধ ছিল। তবে দিন শেষে ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন G7 জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। যৌথ বিবৃতিতে G7 জোটের নেতারা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন। G7 সম্মেলন শেষে সাধারণত সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেলেও যৌথ বিবৃতিতে সই করে গেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর ইরান হলো সন্ত্রাসবাদের উৎস। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তার রোধে সংকট নিরসনের আহ্বানও বিবৃতিতে জানানো হয়েছে। শিখ নেতা নির্জার হত্যাকাণ্ডের ইস্যুতে দীর্ঘ 20 মাস উত্তপ্ত ছিল ভারত ও কানাডার সম্পর্ক। অবশেষে G7 সম্মেলন ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করে তোলার পথে এক কদম নিল দুই দেশই। দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্ক কার্নির সাক্ষাৎকারের পর দুই দেশই হাইকমিশনারদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ 20 মাস পর ভারত ও কানাডা দুই দেশই তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার পথে হাঁটছে। এই ঐতিহাসিক পদক্ষেপটি এসেছে G7 সম্মেলনের মঞ্চে, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মেলনের ফাঁকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশই তাদের সম্পর্ক পুনরায় স্থিতিশীল করার দিকে এগিয়ে যাবে। বিশেষ করে হাই কমিশনারদের নিয়োগ দিয়ে সম্পর্কের স্বাভাবিককরণের প্রক্রিয়া শুরু হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, এই পদক্ষেপের অংশ হিসেবে দুই দেশই খুব শীঘ্রই তাদের হাই কমিশনার নিয়োগ করবেন। তিনি আরও বলেন, এই উদ্যোগ সম্পর্কের গতিশীলতা ফিরিয়ে আনবে এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। 2023 সালে কানাডার শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর ভারত কানাডা সম্পর্কের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়ে। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই সংসদে দাঁড়িয়ে ভারতকে অভিযুক্ত করেন। তিনি অভিযোগ করেন, নিজ্জরের হত্যায় ভারতের হাত থাকতে পারে, যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছিল। এরপর দুই দেশ একে অপরের হাই কমিশনার ফিরিয়ে পাঠায় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক প্রায় বন্ধ হয়ে যায়। তবে G7 সম্মেলনে ভারত ও কানাডার প্রধানমন্ত্রীর বৈঠক নতুন আশার সঞ্চার করেছে। এই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য এবং শান্তিপূর্ণ সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, সম্পর্কের ক্ষেত্রে সর্বশেষ আলোচনা ছিল মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই দেশই এই সম্পর্কের প্রতি যত্নবান থাকার অঙ্গীকার করেছে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক শেষে বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বন্ধনকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। আমরা একযোগে কাজ করতে প্রস্তুত। তিনি আরও যোগ করেন, এই সম্পর্ককে গতিশীল করতে আমি ও মার্ক কার্নি উভয়ই অপেক্ষা করছি। কার্নি একই সুরে বলেন, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। দুই দেশ একত্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবাধিকার বিষয়ে একযোগে কাজ করবে। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং আইনের শাসনই আমাদের সম্পর্কের ভিত্তি হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর মার্ক কার্নি প্রথমেই লাগাম টেনে ধরেছেন কানাডার অভিবাসন নীতির উপরে। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকাও, যার শুরুর দিকেই নাম রয়েছে বাংলাদেশ এবং ভারতের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক স্বাগত আলী সাগর। ধন্যবাদ বনাঙ্কুর। আপনার নিশ্চয় মনে আছে, কানাডায় টেম্পোরারি ইমিগ্রেন্টদের সংখ্যা কমিয়ে আনার প্রক্রিয়াটা সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় শুরু হয়েছিল। সেই সময় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে কানাডার টোটাল টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা হবে, টোটাল যে জনসংখ্যা কানাডার তার মাত্র 5%। সেই সময় পর্যন্ত কানাডার এই টেম্পোরারি ইমিগ্রেন্টের সংখ্যা ছিল 7.5%। ফলে একটা হিউজ নাম্বার অফ টেম্পোরারি ইমিগ্রেন্ট কানাডায় বসবাস করছিলেন। এটিকে নিয়ন্ত্রণ করার জন্যই নানা রকম পদক্ষেপের অংশ হিসাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর একটি ক্যাপ আরোপ করা হয়েছিল, যে প্রতি বছর কী পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডা অ্যাকসেপ্ট করবে। একই সঙ্গে টেম্পোরারি ফরেন ওয়ার্কারের সংখ্যা সংকুচিত করে আনা হয়েছে। আমরা টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে যাদেরকে কানাডা বিবেচনা করে সেটি যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমাকে উল্লেখ করতে হবে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা কানাডায় অস্থায়ী ভিত্তিতে কাজ করতে আসেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ভিজিটর হিসাবে যারা কানাডায় আসেন বেড়ানোর জন্য, ট্যুরিস্ট হিসাবে, তাদেরকে এই টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে বিবেচনা করা হয়। আমরা চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে ফার্স্ট কোয়ার্টার অফ দ্য ইয়ার প্রথম প্রান্তিকের পপুলেশন গ্রোথের দিকে যদি তাকাই, যেটি গত পরশুদিনই স্ট্যাটিস্টিক্স কানাডা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে কানাডার টেম্পোরারি ইমিগ্রেন্টের কানাডার যেই পপুলেশন গ্রোথ, আসলে পপুলেশন গ্রোথটা হয়েছে মাত্র 0%। কানাডার পপুলেশন মোস্টলি নির্ভর করে ইমিগ্রেন্টদের উপর। সেই ইমিগ্রেন্টের মধ্যে টেম্পোরারি ইমিগ্রেন্ট যেমন আছে, পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে যারা আসে, পার্মানেন্ট ইমিগ্রেন্ট যারা আছে তারাও আসে। এই প্রান্তিকে এবারই প্রথম মানে অনেক বছর পর এবারই প্রথম 0% গ্রোথ হলো। প্রথম 3 মাসে কানাডার টেম্পোরারি রেসিডেন্ট হিসাবে, টেম্পোরারি ইমিগ্রেন্ট হিসাবে এসেছে মাত্র 20,107 জন। আমরা যদি 2021 থেকে 2024-এর তথ্যপত্রের দিকে তাকাই, সেই সময় প্রায় 2,17,000 করে লোক কানাডায় এসেছে। সেই জায়গা থেকে মাত্র 20,000-এ নেমে এসেছে। ফলে একেবারে অনেক বড় ধরনের একটি কী বলবো যে রিডাকশান হয়েছে টেম্পোরারি রেসিডেন্টের গ্রোথের ক্ষেত্রে, এবং এটি আসলে প্রভাবিত করেছে কানাডার টোটাল জনসংখ্যাকে। এখন পর্যন্ত এই মুহূর্তে কানাডার জনসংখ্যা হচ্ছে 41,55,000। বরং করে আমি এবার যদি একটু আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে পপুলেশন গ্রোথটা 0% এসেছে, এটি হয়তো বা কানাডার জন্য বা কানাডিয়ান সরকারের জন্য সামগ্রিকভাবে একটি স্বস্তিদায়ক খবর। কিন্তু আমরা যারা মানে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশি কানাডিয়ান, আমাদের জন্য একটি অস্বস্তিকর খবর হচ্ছে কানাডা সরকার বাংলাদেশ এবং ভারতকে ভিসা জালিয়াতির প্রশ্নে উচ্চ ঝুঁকির দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে। অর্থাৎ কানাডার কাছে বাংলাদেশ এবং ভারত হচ্ছে ভিসা ফ্রডুলেন্টের ক্ষেত্রে হাই রিস্ক কান্ট্রি। এবং এটি তারা করেছে যে যখন দেখেছে যে বিপুল সংখ্যক লোক ফ্রডুলেন্ট কাগজপত্র দিয়ে মানে জালিয়াতি করে ভিসা নিয়ে কানাডায় এসেছে এবং এসে থেকে গেছে, এই সব বিষয়গুলো মূল্যায়ন করে তারা ভারত এবং বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ হিসাবে বিবেচনা করেছে। এবং এই তথ্যটি কানাডা সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে। মনে করে আপনি নিশ্চয়ই জানেন যে কানাডা এবং আমেরিকার মধ্যে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কানাডার এক ধরনের একটা অস্বস্তিকর সম্পর্ক তৈরি হয়েছে, বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। এবং এই যে বাণিজ্য যুদ্ধটা শুরু হয়েছে তার পিছনের অন্যতম একটি কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিযোগ কানাডা থেকে বিপুল সংখ্যক লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়, এবং সেটি নিয়ে আসলে কানাডার উপর
ট্রাম্প প্রশাসনের একটি চাপ ছিল। সেই চাপের পরিপ্রেক্ষিতে কানাডা সরকার ইমিগ্রেন্ট বা বিশেষ করে যারা ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা আসে তাদের উপর খবরদারি বাড়ায়, এবং খবরদারি বাড়ানোর পরিপ্রেক্ষিতে যে তথ্য উপাত্ত তারা পায় সেটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প প্রশাসনকে তারা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনকে জানানো যে রিপোর্টটি সেটি অ্যাক্সেস টু ইনফরমেশন আইনের আওতায় কানাডার অন্যতম প্রধান দৈনিক পত্রিকা দ্য গ্লোব অ্যান্ড মেইল সেই দলিলপত্র সংগ্রহ করে তার উপরেই একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারতকে কানাডা সরকার উচ্চ ঝুঁকির দেশ হিসাবে তালিকাভুক্ত করেছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 2024 সালের মার্চ মাস থেকে ভিসা জালিয়াতির বিষয়ে কানাডা ইমিগ্রেশন তদন্ত শুরু করেছে, এবং তাদের তদন্তের অংশ হিসাবে ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ থেকে কানাডায় আসার চেষ্টা করা প্রায় 2000 যাত্রীকে তারা এয়ারপোর্ট থেকেই নামিয়ে দিয়েছে। ইতিমধ্যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন এয়ারলাইন্সগুলোকে চিঠি লিখে তারা জানিয়েছে 11,050 জনের একটি তালিকা তারা পাঠিয়েছে সেখানে, যেন তাদেরকে কোনোভাবেই কানাডায় আসার জন্য বিমানে চড়তে না দেওয়া হয়। অর্থাৎ 11,050 জনের ভিসা কানাডা সরকার বাতিল করেছে। এই 11,050 জনের মধ্যে বাংলাদেশি আছে 493 জন, এবং এই 493 জনের মধ্যে 475 জনকে তারা আলাদাভাবে চিহ্নিত করেছে সম্ভাব্য জালিয়াতির কারণে। এই খবরটি আমাদের জন্য মানে বাংলাদেশের জন্য অবশ্যই অস্বস্তিকর, এবং কানাডা ইমিগ্রেশন থেকে এটিও জানানো হয়েছে যে ইতিমধ্যে বাংলাদেশ এবং কানাডার ক্ষেত্রে ভিজিটর ভিসা সহ টেম্পোরারি ভিসা ইস্যু করার ক্ষেত্রে তারা বাড়তি সতর্কতা অবলম্বন করেছে এবং বাড়তি সার্ভিল্যান্সের ব্যবস্থা করা হয়েছে। স্বাগত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ। টরন্টোবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গত 15 জুন এজাক্স পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হল বাংলাদেশি কানাডিয়ান মিউজিক্যাল অ্যালায়েন্স সংক্ষেপে BCM এর আনুষ্ঠানিক যাত্রা। শিশুদের সঙ্গীত শিক্ষা, পরিবার ভিত্তিক অংশগ্রহণ, সব বয়সীদের জন্য সঙ্গীত উন্নয়নের সুযোগ এবং বহু সংস্কৃতির উদযাপন, এই 4টি মূল স্তম্ভের ভিত্তিতে গঠিত হয়েছে এই সংগঠনটি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আশরাফুজ্জামান ইউসুফি এবং মূল্যবান বক্তব্য রাখেন BCMA প্রেসিডেন্ট মেহমুদ আফ্রিদি টনি, ভাইস প্রেসিডেন্ট ML, এজাক্সের মেম্বার অফ পার্লামেন্ট জেনিফার ম্যাকেলভি, স্কারবোরো MP সালমা জাহিদ এবং লিবারেল পার্টির প্রভিন্সিয়াল সেক্রেটারি আহসানুল হাফিজ। বিশেষ চমক ছিল বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় শিল্পী আশিকুজ্জামান টুলুর ভিডিও বার্তা এবং শিল্পী চন্দনের সরাসরি উপস্থিতি, যা দর্শকদের উজ্জীবিত করে। মধ্যাহ্নভোজের পর মঞ্চে উঠে আসে ব্যতিক্রমী পারিবারিক ব্যান্ড ক্র্যাক প্লাটুন, যেখানে একই পরিবারের বাবা, মা ও 2 সন্তান একসঙ্গে পরিবেশন করেন অনুপ্রেরণামূলক সঙ্গীত। BCMA mainly was formed with the vision of promoting Bangladeshi music and also developing Bangladeshi musicians to uplift them in a mainstream and a global platform. So with that vision, আমরা কয়েকজন ব্যান্ড মিলে এবং কত আমাদের ফেলো মিউজিশিয়ানস যাদের সেম প্যাশন আমরা ক্যারি করি, সবাই মিলে একসাথে কাজ শুরু করেছি। আমাদের অলরেডি কয়েকটা সাকসেসফুল ইনিশিয়েটিভ হয়ে গেছে, এবং আজকে আমাদের 2 জন অনারেবল মেম্বার অফ পার্লামেন্টস প্রেজেন্ট ছিলেন আমাদের ইনঅগ্রেশনে, and they promised us to support in our future projects. We are coming up with lots of wonderful initiatives, and we promise and we're committed to give back to the community. আমি সবার কাছ থেকে সাপোর্ট আশা করছি। All the business leaders, all the music enthusiasts are welcome to become a part of BCMA. দর্শক, কানাডা ডায়েরির আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন কানাডা ডায়েরি @channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।